মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বু জান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। মাকে চিঠি লিখে আন্দোলনে যাওয়া আনাসের হত্যাকারীরা চিহ্নিত। যমুনার ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। দ্রুত বিচার চায় পরিবার। রাষ্ট্রপক্ষের আমরা তো আছি যে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে মামলা করবে, আমরা সে অপেক্ষা আছি। যদি তারা না করে তাহলে আমরা নিজেরাই মামলা করব। ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো শাহজাহান খানকে। 10 দিনের রিমান্ড চেয়ে সন্ধ্যায় তোলা হবে আদালতে। শিল্পাঞ্চলে রাতভর যৌথ বাহিনীর অভিযানে 9 জন গ্রেফতার। পোশাক কারখানায় অস্থিরতা ছড়াতে শ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগ। ভাড়া করা হয় বহিরাগতদেরও। বন্যার পানি নামায় আসছে দুর্গত এলাকাগুলোর ক্ষয়ক্ষতির চিহ্ন। চাঁদপুরে 216 কিলোমিটার সড়ক ধুয়ে বেরিয়ে এসেছে কাদা মাটির প্রলেপ। কুমিল্লার 14 গ্রামের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ 4 জন নিহত, আহত 2। বাস জব্দ করলেও পালিয়েছে চালক হেলপার। স্বাগত সবাইকে, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। মাকে চিঠি লিখে 5 আগস্ট আন্দোলনে যায় স্কুল ছাত্র আনাস। রাজধানীর চানখারপুলে পুলিশের ছোড়া বুলেটে ঝাঁঝরা হয়ে যায় আনাসের বুক। ভুক্তভোগী পরিবারের কাছে এখন বেঁচে থাকার অবলম্বন সন্তানের লেখা শেষ চিঠি। জীবদ্দশায় ছেলে হত্যার বিচার চায় পরিবার। 1 মাস আগে আনাসের বুকে কারা গুলি চালিয়েছিল, যমুনা টিভির ক্যামেরায় ধরা পড়েছে সেসব দৃশ্য। দেখুন মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। চানখারপুল থেকে মুহুর্মুহু গুলি ছুটছে পুলিশ। শেখ হাসিনা যেদিন পদত্যাগ করছিলেন সেই 5 আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত চানখারপুল অংশে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে পুলিশ। এই টিমের নেতৃত্ব ছিলেন তৎকালীন রমনা জোনাল এডিসি আখতারুল ইসলাম। গুলি চালানোর সময় 2 পুলিশ ও 2 এপিবিএন সদস্যকে বেশ উৎসাহী দেখা যায়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা নিমতলির আবাসিক গলির মধ্যেও গুলি ছুটতে শুরু করে। ওই সময় গলি থেকে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল কিছু শিক্ষার্থী। তাদের মধ্যে গ্যান্ডারিয়া আদর্শ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খানা আনাসও ছিলেন। একটু সামনে যেতেই গুলি লাগে আনাসের শরীরে। মুহূর্তেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। দ্রুত আনাসকে নেওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। ফোন পেয়ে সেখানে ছুটে আসেন তার বাবা মা। বুলেটে ঝাঁঝরা হওয়া প্রিয় সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বু জান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই। একটি চিঠি এখন ইতিহাস। আনাসের মৃত্যুর পর আলোচনায় আসে মিছিলে যাওয়ার আগে তার লেখা চিঠিটি। ও যাবে, আন্দোলনে যাবে। ও বলতো যে একা তো কারো পক্ষে কিছু করা সম্ভব না, সবাই যদি আমরা ঘরে বসে থাকি তাহলে তো হবে না, এগুলা বলতো। আমরা 2 জনেই যাইতে চাইতাম, ওর বাবার অনুমতি ছিল না যাওয়ার, এর জন্য আমরা বের হইতে পারি নাই। আমরা ঘরে টিভি দেখতাম আর বসে স্লোগান দিতাম, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। শুধু চিঠি নয়, আন্দোলন শুরুর পর থেকে তার ক্লাসের খাতায় লিখে রাখতেন প্রতিদিনকার অনুভূতি। মারা যাওয়ার পর এসবই এখন বাবা মায়ের কাছে বেঁচে থাকার স্মৃতি। মুখটা 2 আর ওর মা বলে আনাস মিছিলে গেছে, একটা চিঠি লিখে গেছে। তা আমি আর নিজেকে তখন আর কন্ট্রোল রাখতে পারি নাই।
চিঠিটার পড়ার সাহস আমার শক্তি হয় নাই। তারা চাইছিল যে লাশ ওখান থেকে গুম করে ফেলতে, তো ওই স্টুডেন্টরা লাশ গুম করতে দেয় নাই। তারা বলছে যে আমরা গার্জিয়ানের সাথে যোগাযোগ হয়েছে আমাদের, ওনারা আসতে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আনাসের সব জামা কাপড় বিলিয়ে দিয়েছে তার পরিবার। তাদের এখন একটাই চাওয়া, ছেলের হত্যার সুষ্ঠু বিচার। সরকার পক্ষের লোকজন যারা হুকুম করছে এবং যারা এটা তাদের কমান্ডটা মানছে, এদের সবার বিচার চাই। রাষ্ট্রপক্ষের আমরা তো আছি যে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে মামলা করবে, আমরা সে অপেক্ষায় আছি। যদি তারা না করে তাহলে আমরা নিজেরাই মামলা করব। আনাসের মতো নিহত ও আহতদের তালিকা দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে পরিবার। সে সাথে চাওয়া হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয় তাকে। 4 আগস্ট জিগাতলায় মোতালেব নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ধানমন্ডি থানায় হওয়া হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিবি হেফাজতে থাকা শাহজাহান খানকে আজ আদালতে তোলা হবে। 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। মধ্যরাতে ধানমন্ডি এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। পরে তাকে ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখায় ডিবি পুলিশ। 2009 সালে তাকে প্রথম নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেন শেখ হাসিনা সরকার। মন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে। সবচেয়ে বিতর্কিত হন নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে মন্তব্যের কারণে। সে সময় রাজধানীর বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীর উপর বাস চাপা নিয়ে বিরূপ মন্তব্য করেন শ্রমিক ফেডারেশনের কার্যকরী এই সভাপতি। তিনি উপস্থিত থেকে সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে টানা 8ম বার সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। 1986 সালে প্রথম এমপি হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, শাহজাহান খানকে হত্যা মামলায় আদালতে তোলা হবে, সেটা ঠিক কখন নাগাদ হতে পারে? এবং একই সাথে জানতে চাই যে রিমান্ডের বিষয়ে, 10 দিনের রিমান্ডের বিষয়ে কিছু জানতে পারলেন কিনা? সোহার, শুরুতেই বলতে চাই যে ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে রিমান্ডে নেওয়া হবে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। সেক্ষেত্রে শুনানি শেষে আসলে বিচারক কতদিন দিবেন, সাধারণত আমরা দেখে আসছি যে এই ছাত্র জনতার হত্যা মামলায় আমরা দেখে আসছি সাবেক মন্ত্রী, এমপি, এছাড়া অনেক ভিআইপি ব্যক্তি যারা রিমান্ডে আছেন। কারো কারো ক্ষেত্রে 8 দিন, কারো কারো ক্ষেত্রে 6 দিন বা 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। সেক্ষেত্রে ধারণা করছি যে তাকেও 6 দিনের মতো রিমান্ড মঞ্জুর করবে এবং যেহেতু তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি হত্যা মামলা আছে এবং অনেক মামলা ঢাকাতে, আবার কিন্তু একটি মামলা মাদারীপুরে, সব মিলিয়ে আসলে তাকে দীর্ঘ সময় রিমান্ডে থাকতে হবে। এবং এই যে শাহজাহান খান, যিনি অনেক সময় ধরে মাদারীপুরের এমপি ছিলেন এবং সেই সঙ্গে মাদারীপুরে তিনি ত্রাসের রাজত্ব করেছেন, তার বিরুদ্ধে বিএনপির অনেক নেতাকর্মী, বিএনপি সমর্থক অনেক শ্রমিককে হত্যা এবং গুমের অভিযোগ ছিল। যেহেতু গত 15 বছর সেই পরিবারগুলো কখনো মামলা করার সাহস পায়নি, এখন মামলা হচ্ছে। সব মিলিয়ে পুরনো এবং নতুন মিলিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়ে গেছে। আজকে আর কিছুক্ষণ পর তাকে আদালতে আনা হবে, রিমান্ড চাওয়া হবে। আমরা অপেক্ষায় আছি। সোহার, রাব্বি সিদ্দিকী, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সব সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয়। সংবিধান সংশোধন সহ দীর্ঘমেয়াদী সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে সেগুনবাগিচায় দলের কার্যালয়ে ছিল বিপ্লবী শ্রমিক সংহতির প্রতিনিধি সম্মেলন। সেখানে তিনি এই দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েক মাসের মধ্যে বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করার আহ্বান জানান তিনি। একই সাথে আহ্বান জানান নির্বাচনী রোডম্যাপ দেওয়ার। শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে শ্রমজীবী ও সাধারণ মানুষ নিহত হয়েছেন বেশি, কিন্তু বর্তমান সরকার তাদের খোঁজ রাখেনি বলে অভিযোগ করেন সাইফুল হক। সংবিধানের
পরিবর্তন থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো আমি মনে করি পরবর্তী নির্বাচিত সরকার জনগণের পপুলার ভোটে যারা ইলেক্টেড হবেন তাদের উপরে পরবর্তী দায়িত্ব থাকবে। পরবর্তীর দীর্ঘমেয়াদী যে সংস্কারের প্রশ্নগুলো আছে সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। সমস্ত সংস্কারের দায়িত্বটা অন্তর্বর্তী সরকারের নয়। শিল্পাঞ্চলে চলছে যৌথ বাহিনীর অভিযান। বৃহস্পতিবার রাতভর আশুলিয়ার জামগড়া ও কোনাবাড়ি থেকে সন্দেহভাজন 9 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, পোশাক কারখানায় অস্থিরতা ছড়াতে শ্রমিকদের উস্কে দিয়েছিল তারা। সহিংসতার জন্য ভাড়া করা হয় বহিরাগতদেরও। কয়েকদিন ধরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে চলছে অস্থিরতা। বিভিন্ন দাবিতে পোশাক শিল্প সহ অন্যান্য খাতের শ্রমিকদের এই আন্দোলন। ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। গত 2 সেপ্টেম্বর বিজিএমইএ এবং বিকেএমইএ এর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকে আসে এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাতে আশুলিয়ায় চলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযান। জামগড়া ও কোনাবাড়ি থেকে আটক করা হয় 9 জনকে, যাদের পরবর্তীতে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। আশুলিয়া থানার ওসি জানান, গ্রেফতারকৃতরা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয়। ভাড়া করা হয় বহিরাগতদেরও। এরা মেনলি এই ঝুট ব্যবসাকে কেন্দ্র করে, যাতে তাদের আগে সিন্ডিকেট করে তারা যে ঝুট ব্যবসা করেছে এই ঝুট ব্যবসা তারা নিয়ন্ত্রণ করতে পারে, এর জন্য মানুষকে মোটা অঙ্কের টাকা দিয়ে বহিরাগত লোকজন দিয়া এই অরাজকতা সৃষ্টি করছে। হাতে নাতে যারা একদম গার্মেন্টসে আক্রমণ করতেছিল সেই সময় আমাদের সেনাবাহিনী, আমাদের আপনার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তাদের হাতে আরও 6 জন আটক আছে। এই মোট 9 জন আটক আছে, গ্রেপ্তার আছে আমাদের কাছে। যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আশুলিয়ায় চলছে কারখানাগুলোর কার্যক্রম। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বন্যার পানি নামলেও যেন কমছেই না বানভাসী মানুষের দুর্ভোগ। ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে ঘর মেরামতের কাজ করছেন অনেকে। বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত বন্যায় 29 জনের মৃত্যু হয়েছে। এখনও জলমগ্ন নোয়াখালীর 5 উপজেলা। আশ্রয়কেন্দ্রে দিন কাটছে বানভাসীদের। বন্যার কারণে নষ্ট হয়েছে জমির ফসল। জনপ্রতিনিধিদের সহযোগিতায় বিভিন্ন স্থানে খাল পরিষ্কারের কাজ করছেন স্থানীয়রা। কুমিল্লায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। তবে বুড়িরচংয়ের বেশ কিছু এলাকায় নেমেছে বানের জল। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন সহায়তার অপেক্ষায় রয়েছেন, কিন্তু এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ধীরে ধীরে বন্যার পানি নামছে লক্ষ্মীপুরেও। তবে জেলার অনেক এলাকা এখনও পানির নিচে। খাল বিল দখল থাকায় বানের জল নামতে সময় লাগছে। চরম ভোগান্তিতে দুর্গত এলাকার বাসিন্দারা। চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তাতে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত সড়কের ছোট বড় খানাখন্দে এখনও পানি। স্থানীয়রা বলছেন, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সড়ক, করতে হবে দ্রুত মেরামত। বন্যার পানিতে ভেসে গেছে সড়কের পিচ, কোথাও জড়িয়ে আছে ইটের পরতে। পাকা সড়ক ধুয়ে বেরিয়ে পড়েছে কাদামাটি প্রলেপ। এবারের বন্যায় প্লাবিত হয় চাঁদপুরের 6 উপজেলা। নিচু এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের সহ তলিয়ে যায় সড়ক। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও হাইমচর উপজেলা। স্থানীয়রা বলছেন, সড়কগুলো আগে থেকেই নাজুক ছিল। এতদিন ধরে পানিতে তলিয়ে থাকায় তীব্র হয়েছে ক্ষত। আগে তেমন ভাঙা ছিল না, এটা এই রিসেন্টলি বন্যার পানিতে গাড়ি আসা যাওয়াতে আমার মনে হয় ভাঙা, তবে আগেও তো ভাঙা ছিল। পুরো রাস্তায় আপনার ভরা ছিল, এখন তো পানি একটু কমছে, অবস্থা খুবই বেয়াল অবস্থা। ঠিক আছে, ভোগান্তি বেড়েছে চলাচলকারীদের। বলছেন, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বেশিরভাগ সড়ক। আগেও কিছু চলাইছে যা নাকি বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত। আগে রাস্তা ঠিক ছিল, ওই বৃষ্টির কারণে দেখা গেছে এগুলো আপনার ভাঙ্গা সাইড হয়ে পড়ে গেছে।
ক্ষয়ক্ষতি পরিমাপ করে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক সংস্কার কাজ শুরুর আশ্বাস প্রশাসনের। 196টার মতো রাস্তা আমরা মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে যেগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছে, সেগুলি আমরা আমাদের জেলা থেকে মোবাইল মেইনটেন্যান্সের মাধ্যমে সেগুলি আমরা সচল রাখছি। এলজিইডির তথ্য মতে এবারের বন্যায় জেলার 216 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্ধশত ব্রিজ, কালভার্টের অ্যাপ্রোচ সড়ক ধুয়ে গেছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুমিল্লার 14 গ্রামের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 4 জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 2 জন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হয় দুর্ঘটনা। পুলিশ জানায় কুমিল্লা থেকে ঢাকা আসছিল একটি মাইক্রোবাস। বাতিশা নানকড়া এলাকায় একটি পিকআপ দাঁড়ানো দেখে পাশের লেনে নেমে যায় মাইক্রোবাসটি। এ সময় পেছনে থাকা স্টারলাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক সহ 3 যাত্রী। গুরুতর আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে নেয় স্থানীয়রা। পুলিশ বাসটি জব্দ করলেও পালিয়েছে চালক ও হেলপার। যাত্রীবাহী বাসের সাথে একটি মাইক্রো বাসের দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় মাইক্রো বাসে 4 জন যাত্রী নিহত হয়। 4 জন যাত্রীর মধ্যে 3 জন পুরুষ, 1 জন মহিলা। সিলেট নগরীর মীরাবাজার এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে র্যাব। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, অভিযানের সবশেষ তথ্য জানতে চাই, এর মধ্যে কি কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা জানাবেন। সুহার, একটি অস্ত্রের উদ্ধারের কথা র্যাব আমাদেরকে জানিয়েছে। আজ দুপুরে মূলত সিলেটের মীরাবাজার আগপাড়া এলাকায় এই অভিযানটি করে এবং আমরা দেখছি যে র্যাবের একটি বড় টিমই আসলে এই অভিযানে অংশ নেয়। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এই যে বাসা, যেই বাসায় আমরা মাত্রই প্রবেশ করলাম, সেই বাসা থেকে একটি অস্ত্র আসলে র্যাবের যারা সদস্যরা তারা উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি আসলে এই অস্ত্রটুকু তাকে ধারণা করছেন যে গত 5 তারিখের পর, অর্থাৎ গত মাসের 5 তারিখে বিভিন্ন থানা ফাঁড়িতে যে হামলা হয়েছিল সেখান থেকে অস্ত্র লুট হয়েছিল। তারা আপাতত ধারণা করছেন সম্ভবত সেরকম কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই এই অস্ত্রটুকু হতে পারে। আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে অস্ত্রটুকু কি এখন পর্যন্ত সেটি আসলে 9mm পিস্তল তেমনটি আসলে আমাদেরকে যারা র্যাবের সদস্যরা তারা জানিয়েছেন এবং তারা ধারণা করছেন এটি সম্ভবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই সাধারণত থেকে থাকে। এবং এখন পর্যন্ত এই যে স্থানীয় অর্থাৎ যাদের বাসা থেকে এটি উদ্ধার করা হয়েছে সেখানের একজন আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই অস্ত্রটি তা আজকে সকালেই এই একজন রাজীব নামের একজন যুবক তাদের কাছে এখানে দেন এবং যেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে সেটি তার শ্বশুর বাড়ি এবং তার মেয়েই আসলে তার মাকে অর্থাৎ শাশুড়িকে এই অস্ত্রের যে ব্যাগটি সেই ব্যাগটি দেন। তবে তিনি জানতেন না সেই ব্যাগে কি আছে এবং পরবর্তীতে র্যাবের যারা সদস্যরা আছেন তারা মূলত আসলে গোপন তথ্যের ভিত্তিতেই আজ দুপুর থেকে আসলে এই এলাকাটিতে তারা নানাভাবে অবস্থান করছিলেন। তারা একটি তথ্য নিয়েছিলেন এবং সবশেষে আসলে জুমার নামাজের পর তারা এখানে অভিযান চালান এবং সেখানে এই যে অস্ত্রটি সেই অস্ত্রটি আসলে উদ্ধার করা হয়। এবং নিশ্চয়ই জেনে থাকবেন সারা দেশের মতো সিলেটেও গত মাসের আগস্টের 5 তারিখে নানা থানা ফাঁড়ি যেগুলো আছে সেগুলোতে এক ধরনের আসলে হামলা হয়, সেখান থেকে পুলিশের বিভিন্ন অস্ত্র খোয়া যায়। এখন পর্যন্ত জেলা প্রশাসনের যে তথ্য সেই তথ্য অনুযায়ী প্রায় আসলে 50-এর অধিক অস্ত্র এখন পর্যন্ত খোয়া রয়েছে। ফলে দেশব্যাপী যে যৌথ বাহিনীর অভিযান সেটি তো চলমান রয়েছে, যদিও আমরা সিলেটে সেই রকম যৌথ বাহিনীর অভিযান আমাদের চোখে পরিলক্ষিত হয়নি। তবে আজ আসলে এই যৌথ বাহিনী অভিযান নামার পর মূলত র্যাব 9 আজকে তারা এই যে সিলেটের আগপাড়া মীরাবাজার এলাকা সেখানে তারা অভিযান চালিয়েছে এবং এখান থেকেই তারা মূলত যে অস্ত্র উদ্ধারের কথা বলছিলাম সেই অস্ত্রটি উদ্ধার করেছে। এবং র্যাব 9 আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে শুধুমাত্র খোয়া যাওয়া অস্ত্রই নয়, এখন পর্যন্ত যেসব লাইসেন্স বাতিল হয়েছে, যেসব অবৈধ অস্ত্র, সেই সব অস্ত্র উদ্ধারেও র্যাব 9 তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যতগুলো অস্ত্র আসলে এখন পর্যন্ত বিভিন্ন মানুষের কাছে রয়েছে অবৈধভাবে সেগুলো তার উদ্ধারে অভিযান তাদের অব্যাহত থাকবে। সুহার, অভিযানের আরও আপডেট জানবো আপনার কাছ থেকে নাবিল, ধন্যবাদ আপনাকে। ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ইনকিলাব মঞ্চ।
সকালে 10 ট্রাক বোঝাই ছাত্র জনতা শুরু করে এই যাত্রা। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বাঁধ নির্মাণ এবং নদীর পানি প্রবাহ ইচ্ছে মতো নিয়ন্ত্রণের প্রতিবাদে এই কর্মসূচি। সকালে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে যাত্রা শুরু হয়। জানা গেছে এই লং মার্চ কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করবে। এরপর বিকেলে হবে কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ। সবশেষ পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছানোর কথা। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, জানতে চাই যে ছাত্র জনতার যে লং মার্চ কর্মসূচি সেটা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? একই সাথে তারা এখন কোথায় অবস্থান নিয়েছেন? সোহার, আসলে আমি এই মুহূর্তে চান্দিনায় কথা বলেছিলাম। তারা কিন্তু ইনক্লাব মঞ্চ নামের ব্যানারে কিন্তু চান্দিনায় দুপুর 2টায় কিন্তু একটি পথসভা করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা চান্দিনায় এসে পৌঁছেনি। তারা বর্তমানে মাদাইয়া এলাকায় রয়েছেন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এসে পৌঁছবেন। এরপর কিন্তু বিকেল বেলায় কুমিল্লা বিকেল 3টা থেকে কুমিল্লা টাউন হল মাঠে কিন্তু সেখানে কাওয়ালি গানের অনুষ্ঠান সহ আরো তাদের কর্মসূচি রয়েছে। সেখান থেকে বিকেল 4টায় তাদের কুমিল্লার যে বিবির বাজার সীমান্ত এলাকার দিকে যাবেন লং মার্চ করে। আসলে যে আন্তর্জাতিক নদীতে ভারত যে অবৈধ বাঁধ নির্মাণ করেছেন এবং ইচ্ছে মতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বর্তমান যে কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এইসব কিছুর প্রতিবাদে কিন্তু তারা লং মার্চ করে সীমান্ত এলাকায় যাবেন। তো সীমান্ত এলাকায় গিয়ে কিন্তু সেখানেই তাদের পদযাত্রার মাধ্যমে সেখানেই অনুষ্ঠানের সমাপ্ত হবে। এর আগে হয়তো তারা এখান থেকে আরো নানান কর্মসূচি ঘোষণা দিতে পারে, এমনটাই কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়ক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি। তো এখন আসলে আমরা অপেক্ষায় আছি আসলে কুমিল্লা কখন তারা আসবেন। ধন্যবাদ আপনাকে লং মার্চের সবশেষ জানাচ্ছিলেন। 2018 সালে প্রথমবারের মতো বরিশাল 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম তালুকদার। স্থানীয়দের অভিযোগ, এরপরই জমি দখল, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে গড়ে তোলেন সম্পদের পাহাড়। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি তিনি। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন। শাহে আলমের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। বানারীপাড়া পৌর শহরে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদার। 2018 সালের নির্বাচনে জয়ী হওয়ার পর টিনশেড ভেঙে এটি গড়েছেন তিনি। তবে বাড়ি নির্মাণের জন্য সরকারি খালের জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। এমপি হওয়ার পরে সে আমাদের ওই প্রাচীন খালটা ভরে সে খালের আমাদের কিনার থেকে হাবিব বেগ বাসা জায়গার কিনার থেকে সে দেয়াল করে নিয়ে গেছে। উনি যে নতুন ভবন নির্মাণ করছে তখন থেকে আমরা 13 লাখ টাকার উপরে আমরা পাবো টাকা, কিন্তু কয়েকবার তাকে দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা কোনো টাকা দেয় নাই। শুধু খাল নয়, অনেকের জায়গা জমি দখলের অভিযোগ আছে শাহে আলমের বিরুদ্ধে। চেষ্টাও করেছিলেন অনেকের জমি দখলের। বিপ্লবী কুমুদ বিহারী গুহ ঠাকুরতার স্মৃতি স্তম্ভের দেয়াল ভেঙে জন্ম দিয়েছিলেন আলোচনার। মাদক থেকে শুরু করে ভূমি দস্যুতা থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই সে দুর্নীতি করে নাই, অনিয়ম করে নাই। জায়গা না দেওয়ার মতো কোনো পরিস্থিতি আর নাই। এই জায়গাগুলো সে কিনতে পারে, তাহলে 2টা বাড়ি অলরেডি একটা তো কমপ্লিট কবজার ভিতরে চলে গেছে, তার আরেকটা বাকি আছে। কেস মামলা করছে, আমার ঘর এমন অবস্থা হয়েছে, আমার একটা মেয়ে আছে, মেয়েরও কলেজ টলেজ যাই না। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য সহ আরও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে। শাহে আলমের 2 ছেলে কানাডা প্রবাসী। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে অর্থ পাচার করে সেখানেও সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাবেক এই সংসদ সদস্য। শাহে আলমের বাবা সাইদুদ্দিন তালুকদারকে নিয়েও রয়েছে বিতর্ক। কিন্তু উনি রাজাকার ছিলেন, এখানে বেশ কয়েকজন। আমি রাজাকার নিয়ে লিখছি যে রাজাকার পরিবারের কারোর মনোনয়ন দেওয়া হবে না। এতে সে ক্ষিপ্ত হইয়া আমার উপরে নির্বাচিত হয়েই আমার উপরে হামলা চালাইছে বন্দর বাজারে। আমরা তো কারো ক্ষতি করি নাই না কিছু করেছি, তো আমাদেরকেও মানে
মামলা দিয়ে হয়রানি করেছেন। অনিয়ম দুর্নীতির কথা অস্বীকার করেছেন শাহে আলম তালুকদার, দাবি করেছেন বৈধ পন্থায় গড়েছেন সব। যা আছে সবই আমার ব্যবসায়িক ফাইলে আছে। আমি দুদকের মতো কোনো কাজ করলে অন্তত এলাকায় শুনতে পারতাম যে আমি এলাকায় কিভাবে কাজ করছি। সাধারণ মানুষের পাশ থেকে আমার কাছে আইসা দল মত নির্বিশেষে সবাই আইসা আমার কাছে কেউ খালি হাতে ফিরে দেবে, যে আমি আসতে চেষ্টা করছি। নিজের নাম মুক্তিযোদ্ধা তালিকায় ওঠাতে চেয়েছিলেন সাবেক এই সংসদ সদস্য, তবে মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিবাদে তা পারেননি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বাজারে সবজির দাম চড়া, দুই একটি নামে মাত্রে কমলেও বেশিরভাগ সবজি 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও অস্বস্তি, গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে। বাড়তি দামের আঁচ লেগেছে ব্রয়লার মুরগিতেও। বাজারে সবজির সরবরাহে কোনো ঘাটতি নেই। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কাঁচামরিচ, বেগুনের যোগান বেড়েছে, তাই দামও খানিকটা কমেছে। কেজিতে 50 টাকা কমে 1 কেজি কাঁচামরিচ মিলছে 160 টাকায়, আর 1 কেজি বেগুনের দাম 80 টাকা। অন্যান্য গ্রীষ্মকালীন সবজির জন্য গুনতে হবে 60 থেকে 80 টাকা। 1 কেজি আলুর জন্য দিতে হবে 60 টাকার বেশি। দীর্ঘদিন ধরে সবজির এমন চড়া দামে হতাশ ক্রেতারা। সবকিছুর দাম একটু বেশি, তো অন্য জায়গাতে 5 টাকা 10 টাকা বেশি নিচ্ছে। সাধারণ পাবলিক যারা সাধারণ গরিব তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। সবজি হচ্ছে আগে যেরকম ছিল এরকমই, তা আলুর দাম তো বেশি। আলুর দাম তো আগে যেরকম ছিল এখন 65 টাকা 70 টাকা এরকমই 60 টাকা। যেমন এই মূলা শাক কিনতাম 10 টাকা আড়ি, এখন কিনতেছি 20 টাকা আড়ি, 25 টাকা আড়ি চাইছি 20 টাকা করে নিতেছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ তুলনামূলক অনেকটাই কম। যেমন সিম ছিল আপনার 240 টাকা, এই সপ্তাহ 200 টাকা পাওয়া যাচ্ছে। পটল ছিল 60, এই সপ্তাহ 50। ফুলকপি ছিল 60 টাকা পিস, এই সপ্তাহ 50 টাকা পিস, 40 টাকা পিস। গত সপ্তাহে খানিকটা কমলেও চলতি সপ্তাহে মাছের বাজারে ফের অস্বস্তি তৈরি হয়েছে। যোগান স্বাভাবিক, অথচ সব ধরনের মাছের জন্য কেজিতে 40 থেকে 50 টাকা বাড়তি দর হাঁকছেন বিক্রেতারা। ভরা মৌসুমেও সুখবর নেই ইলিশের মোকাবেও, নেই পর্যাপ্ত সরবরাহ। 1 কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হবে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত, আর 700-800 গ্রামের ইলিশের জন্য দিতে হবে 1200 টাকা। ইলিশ মাছের দাম কমছে, প্রত্যেকটা পণ্যের দাম কমছে। ফেসবুকে বাস্তব চিন্তা অবশ্যই ভিন্ন। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এদের কোনোভাবেই সম্ভব না যে আপনি একটু বিলাসিতা করবেন, সেটা সম্ভব না। প্রতি শুক্রবার একটু সাথে 8-10-20 টাকা বেশি থাকে, কারণ গেছে সপ্তাহের মধ্যে চলতেছে বিক্রি। এই মধ্যে যা বেচে গেছে সপ্তাহের মধ্যে বেচতে আছে, সাপ্লাই আছে, আরো ভালো মাছ আছে। বাড়তি দরের আঁচ লেগেছে মুরগির বাজারেও। একদিনের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। 300 টাকা কেজি নিচে মিলছে না লেয়ার মুরগি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ত্রাণ কার্যক্রমের কারণে রাজধানীতে হঠাৎ মোটা চালের সংকট। এক সপ্তাহে দর বেড়েছে কেজিতে 5 টাকা, তবে মিনিকেট আর নাজির শালের দাম আগের মতোই। মাসের শুরু হওয়ায় সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে ছিল ক্রেতাদের আনাগোনা। পুরো মাসের চাল একবারে কিনতে এসেছেন বহু মানুষ। সেখানে মিনিকেট আর জিরা শালের চাহিদা বেশি। মানভেদে কেজিতে গুনতে হচ্ছে 60 থেকে 65 টাকা। তবে মোটা চালের দামে স্বস্তি নেই। ব্যবসায়ীদের দাবি, বন্যার কারণে হঠাৎ স্বর্ণা আর BR28 চালের চাহিদা বেড়েছে। আউশের আবাদ কমায় তেমন জোগান নেই। এদিকে উত্তরাঞ্চলে নতুনভাবে বেড়েছে সরু আর মাঝারি চালের দর। অবরোধের কারণে মালপত্র আসে না, ওই থেকে দামটা বেশি। দ্বিতীয়ত সরকার যাওয়ার পর থেকে, তথাগত সরকার আসার পর থেকে না বসতে বসতে বন্যা আরম্ভ শুরু হয়েছে। যত লোক এই চাউল টানে, সম্পূর্ণ লোকেরা এই কম দামের চাউলটা টানে। এখন এই চাউলটা ওখানে মিলেররা সাপ্লাই দিতে পারতেছে না। ধান বেশি থাকলে আবার বাজারে আমদানি দাম নামে আসবে। ধান তো বেশি আমদানি নাই। হাটে বাজার ধানের আমদানিটা অনেকটাই কমিয়ে দিয়েছে, এই কারণে ধানের বাজারটা কমে। রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল মেগা সিটি 7.5K রান। টেস্ট ট্র্যাকের এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী 2352 জন প্রতিযোগী। দৌড়ে সেরা ফিনিশার 3 পুরুষ ও নারীকে দেয়া হয় পুরস্কার। ভোরের আবছা আলো কেবল ধরা দিয়েছে পূবের আকাশে। এরই মধ্যে হাতিরঝিলে শুরু হয়ে গেছে মেগা সিটি 7.5 কিলোমিটার দৌড়। টেস্ট ট্রেকের এই আয়োজনে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সী 2352 জন প্রতিযোগী। এর মধ্যে নারী প্রতিযোগী ছিলেন 246 জন।
এটা আমার প্রথম রান, আর প্রথম রানটা আমি কমপ্লিট করতে পেরেছি, দেখে আমার খুবই ভালো লাগছে। আমার এটা সেকেন্ড টাইম এবং আমার কষ্ট হলেও আমি যে শেষ করতে পেরেছি, এটাই হলো আমার ভালো লাগা। সুস্থ থাকার পিছনে আমাদের সবারই রেগুলার রান করা দরকার। আমার বয়স 63+, তো টার্গেট আছে ফুল ম্যারাথন দেওয়ার। অংশগ্রহণকারীরা জানান নতুন বাংলাদেশ গড়তে ও সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প নেই। বর্তমানে কিন্তু কোনোভাবেই কোনো ব্যায়ামের বা কোনো সুযোগ পাচ্ছি না, এই জন্যই আর কি দৌড়টা করা। অনেক কিছুর মাধ্যমে আমরা সুস্থ রাখতে পারি, তার থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে রান করা। আমাদের সবারই রান করা উচিত, ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিতে থাকা উচিত। সবচেয়ে ইজি হলো হাঁটাটা। 5:50 শুরু হয়ে এই প্রতিযোগিতা চলে 80 মিনিট। অনেকেই পরিবার বন্ধুদের সাথে ফিনিশ লাইন অতিক্রম করতে পেরে উচ্ছ্বসিত। আমরা যদি ফিটনেসকে এইভাবে প্রাধান্য দিতে পারি, আমাদের দেশ অনেক দূর আগায় যাবে। এই নতুন বাংলাদেশ বানানোর জন্য বা বিনির্মাণের জন্য যে সুস্থ মানুষ দরকার, আসলে এই ধরনের আয়োজন একটা সুস্থ মেসেজ দেয় আমাদের সমাজের মানুষকে। দৌড়ে সেরা ফিনিশার 3 জনকে দেয়া হয় পুরস্কার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।